আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আবারও এই ভেক্টর মানে এসএসসি সায়েন্স গ্রুপ পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপার ভেক্টর চ্যাপ্টারের পার্ট তে তোমাদের সকলকে স্বাগতম। তো এই পূর্বে আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো গত পর্বে আমি পার্ট 1 এ ভেক্টরের সংজ্ঞা নিয়ে মানে ভেক্টরের যাবতীয় মোটামুটি ডিটেলস নিয়ে আসল জিনিসটা কি ওই জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2 তে দূরত্ব ও সরণ নিয়ে আলোচনা করা হবে। তো তো এই জায়গায় প্রথমে দেখি আমরা যে দূরত্বটা আসলে কি। দূরত্বটা বলার আগে একটু লিখে ফেলি যে দূরত্বটা আসলে কি। ঠিক আছে না? একটু লিখে ফেলছি। এখানে লেখা হয়েছে কোন বস্তুর অতিক্রমকৃত সম্পূর্ণ পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে। মানে কোন বস্তু এক স্থান হতে যদি অন্য স্থানে যায় তাহলে সম্পূর্ণ পথের দৈর্ঘ্যটাই হচ্ছে তার দূরত্ব। যেমন ধরো যে বিরল হতে আমরা দিনাজপুর গেলাম, তো বিরল হতে যে জার্নি করে দিনাজপুর গেলাম, যে সম্পূর্ণ পথটা রয়েছে, সম্পূর্ণ পথের যে দৈর্ঘ্যটা গোটাটাই হলো তার দূরত্ব। বুঝলাম তাই না? এবার নেক্সটে যাই, সরণ আসলে জিনিসটা কি। সরণটা এটাও বলার আগে আমি একটু লিখে ফেলি যে সরণটা সংজ্ঞা, তাহলে একটু তোমাদের বুঝতে সুবিধা হবে, নোটও করতে পারো, পারলে একটু নোটও করে নিও। এই দূরত্বের যে সংজ্ঞাটা আমি এই জায়গায় লিখিয়ে দিয়েছি যে কোনো বস্তুর অতিক্রমকৃত সম্পূর্ণ পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে না। তো এইটাকে তোমরা সুন্দর করে নোট করে নাও, কারণ এটা তোমাদের লাগবে। ঠিক আছে না? তো সরণের সংজ্ঞাটাকে দিয়ে দিই। ঠিক আছে, তো এই জায়গায় সরণের সংজ্ঞাটা কি লিখছি একটু ভালো করে দেখো। সরণ হচ্ছে কোনো বস্তুর আদি হতে শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে বলা হয় সরণ, তাই না? তো এখানে সরণের দূরত্ব কথা উল্লেখ আছে, যদি দূরত্বের সংজ্ঞাটাই না বুঝি তাহলে সরণের সংজ্ঞাটা কেমনে বুঝবো? এখানে সরণ আর দূরত্বের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আমরা প্রায় স্টুডেন্টরা যারা দুর্বল স্টুডেন্টরা আছি তারা কিন্তু প্রায় এই জিনিসটা ভুল করি যে সরণ আর দূরত্ব ঘুলিয়ে ফেলাই যে দুইটাই এক, কিন্তু সেটা দুটো এক নয়। সংজ্ঞাটা দেখে একটু মনে হচ্ছে এটা অতিক্রমিত সম্পূর্ণ পথের দৈর্ঘ্য, আবার এটা আদি হতে শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, মানেটা কি? এখানে বলছেন আদি হতে শেষ অবস্থান, ফের আবার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটা আবার কি জিনিসটা অন্যরকম না? তো এইটা বোঝার আগে আমি একটা চিত্র অঙ্কন করি। ওই চিত্র দেখে তোমরা বুঝতে পারবে যে আসলে যে মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটা, এর যে সরণের সংজ্ঞাটা এবং দূরত্বের যে সংজ্ঞাটা, দুটোই তোমরা চিনতে পারবে, দুটোই তোমরা ধরতে পারবে জিনিসটা কি, কনফিউশনটা দূর করতে পারবে। যাদের কনফিউশন রয়েছে তুমি লিখে ফেলো, ঠিক আছে? তো এই জায়গায় দেখি
যে এইটা হলো মনে করো যে এটা হচ্ছে অ অবস্থান। এটা কি অ, ঠিক আছে তো? এইখান থেকে যাত্রা করতে 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 আমি এই পর্যন্ত আসলাম, এই মডেলে। এইখান থেকে এসে আমি আর উপর দিকে গেলাম, এই যে এদিকে একটু তেড়া বেঁকা হলে দুঃখিত, অ্যাডজাস্ট করে নিও। এই যে দিয়ে দিলাম, মানে বুঝলেই হইল আর কি, ঠিক আছে? তো এই জায়গায় দিয়ে দিলাম, এখানে আসলাম, এখানে আসার পর এটা মনে করো সি দিলাম, ঠিক আছে না? তো এই জায়গায় যেহেতু একটা বিন্দু তৈরি হয়েছে, এখানে আমি এ বিন্দু দিলাম, ঠিক আছে? তো এই জায়গায় দেখি আমি আগে এই ও বিন্দু থেকে এসে আমি কোথায় আসলাম, এ বিন্দুতে। এই বিন্দুতে এসে আমি আসলাম সি বিন্দুতে। তার মানে কি, ও বিন্দুটা হচ্ছে আমার আদি বিন্দু, সি বিন্দুটা হচ্ছে আমার শেষ বিন্দু। তাহলে কি আদি আর শেষ বুঝতে পারছি? আদি আর শেষ অবস্থান। এখন যদি বলো যে ভাইয়া আদি আর শেষ অবস্থান বুঝাইলা, তো এবার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটা বুঝাও। ও দুঃখিত, তার আগে একটু আগে দূরত্বটা বুঝিয়ে দিই। কারণ দূরত্ব উল্লেখ আছে তো। দূরত্বটা যদি না বুঝো, মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটা কেমনে বুঝে ভুলেই ফেলবা, ঠিক আছে না? দুঃখিত। তো সেটা হচ্ছে দূরত্ব হচ্ছে সেইটা, যে কোনো বস্তুর অতিক্রমিত সম্পূর্ণ পথের দৈর্ঘ্য। তাই এখানে সম্পূর্ণ পথের দৈর্ঘ্য কোনটা? এই যে এই পাশে একটা গেলাম, আর এইখান থেকে এইখানে এসে এইখানে একটা এবার গেলাম। ডাইরেকশন দেখো, ডাইরেকশন মনে করো যেটা পূর্ব, এটা পশ্চিম। মনে করো এটা পূর্ব দিক, এটা হচ্ছে পূর্ব দিক, আর এটা হচ্ছে পশ্চিম। মানে দিক হিসাব পুরো দিক, তাহলে ঠিক আছে না? তো এইখানে ও এ, এইখানে আমি আগে গেলাম, ও থেকে এতে যাত্রা শুরু করলাম। এইখান এ আসার পর আর সামনে গেলাম না, সোজা উপর দিয়ে গেলাম, যেটা হচ্ছে পশ্চিম দিক। এই যে এইদিকে গেলাম, মানে এইদিকে আসার পর এইদিকে গেলাম। তার মানে এই নয়, এইদিকে এসে এই নয়। এই চিত্রের মাধ্যমে আমি এটা বুঝিয়ে নিই। আমি বুঝাইছি যে আমি যখন রাস্তা দিয়ে এইভাবে গেলাম, যাওয়ার পর এইদিকে বেঁকে এইদিকে গেলাম, আর এইদিকে গেলাম না, ঠিক আছে না? এটা মানে আমি এইটা বুঝতে চাইছি, ঠিক আছে? তো এই জায়গায় এই যে এই ও থেকে এই বিন্দুতে আসলাম, আর এ থেকে সি বিন্দুতে আমি গেলাম। তো এটাই হচ্ছে আমার কোন বস্তু অতিক্রমকৃত সম্পূর্ণ পথের দৈর্ঘ্য। এটা সম্পূর্ণ পথ না, এখান থেকে এখানে গেছি, এখান থেকে এখানে কোনো বিন্দু আমি ছাড়ে দিছি, কোনো অংশ আমি ছাড় দিয়েছি, সম্পূর্ণটাই ধরছি। তাই এই জায়গায় যে লেখা দিল সম্পূর্ণ পথের দৈর্ঘ্য, মানে সম্পূর্ণ পথ, সেটাই হচ্ছে দূরত্ব। তার মানে ও এ আর এসি হলো কি দূরত্ব। তাহলে দুইটাই যোগ না, ও এ প্লাস এসি? খালি কি শুধু কি ও এ দূরত্ব? না, ও এ দূরত্ব নয়, কারণ সম্পূর্ণ পথটা, তার মানে ও থেকে এতে গেছে, এ থেকে সিতে গেছে। তার মানে এইটাও হয়, এইটাও হয়, দুইটা মিলে কি দূরত্ব, তাই নয়? তার মানে এটা সম্পূর্ণ পথ, সেই জন্য, ঠিক আছে? তো সেই অনুসারে এখানে লিখতে পারি না যে, তবে হ্যাঁ, মনে রেখো দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করে। দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা। এটা ইকুয়াল টু ও এ প্লাস এস। লেখা যায়, তো কনসেপ্টটা যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবা যে দূরত্ব ডি ইকুয়াল টু ও এ প্লাস এসি হবে। এইবার হচ্ছে সেকেন্ডলি, সেটা হচ্ছে সরণ। কোন বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। মানে এখানে আদিও বলা হয়েছে, শেষ বলা হয়েছে। তা আদি অবস্থান হচ্ছে ও বিন্দু, শেষ অবস্থান হচ্ছে সি বিন্দু, ঠিক আছে? তো এটা তো বুঝলাম যে আদি আর শেষ, এটা তো মাথায় আমাদের ঢুকলো। তো এবার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব কি? আচ্ছা, সরলরৈখিক মানে কি? একদম সোজা না, এইটা না, এইটা না, তেরা বেঁকা রেখা, তেরা বেঁকা হোক, ডাইরেকশন, এটা কি তেরা বেঁকা, এই গেছি বা এই গেছি বা এই গেছি না, একদম সোজা। যদি এদিকে যেতে এদিকে, যদি এদিকে যেতে এদিকে, যদি তোমাদের ওইদিকে যেতে তোমাদের এদিকে, এই দিকেও যাবো না, এদিকেও যাবো না, একদম সোজা তোমাদের এদিকে। ওইটাই হচ্ছে সরলরৈখিক দূরত্ব, তাই না? এটাই হচ্ছে সরলরৈখিক দূরত্ব। তার মানে এইখান থেকে দেখবে, এখান থেকে এই সি বিন্দুতে যে সোজা পথটা কোনটা? সোজা পথটা কোনটা? সোজা পথটা এইটা না, এইটা না, দেখো তো, এইটা না, এইটা না, একটু ইন্ডিকেট করে দিই, একটু চিহ্নগুলো রেস্ট্রিক্ট করে দিই, এইটা না। মানে সরলরৈখিক দূরত্ব, সোজা দূরত্ব, যেখান থেকে তুমি যাত্রা শুরু করছো,
সে তার যে অবস্থানে গেছে ওই অবস্থানে তো সোজা দূরত্ব, কোনো টেরা বেঁকা হবে না, ঠিক আছে না? এই যে ও আর সি, এইখান থেকে সোজা পথে যদি এদিকে যাই তাহলে সি বিন্দুতে পৌঁছাতে পারবো? পারবো না। এইখান থেকে আমাকে সোজা এইখানে জার্নি করতে হবে, তাহলে কিন্তু আমি সি বিন্দুতে পৌঁছাতে পারবো। মানে সরলরৈখিক দূরত্ব, সরণের যে কন্ডিশন, শর্ত, সেটা হচ্ছে সরলরৈখিক হতে হবে, মানে সোজা পথে যেতে হবে। দূরত্ব সম্পূর্ণ পথের দৈর্ঘ্য, দূরত্বের ক্ষেত্রে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে সম্পূর্ণ পথের দৈর্ঘ্য, তাই না? তো সম্পূর্ণ পথটা কি? ও এটা হচ্ছে একটা রাস্তা, এ সিটা হচ্ছে আরেকটা রাস্তা, মানে সম্পূর্ণ পথ অতিক্রম করছে। আর সরণটা হচ্ছে যে মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, তার মানে মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব আছে, এই যে এই রেখাটা, এই যে এই রেখাটা, এইটা হয়। তো আরো একটা উদাহরণ যদি দিই, আরো একটা চিহ্ন, আরেকটা যদি ডায়াফ্রাম দিয়ে দেখি তাহলে একটু আরো ক্লিয়ার হবে। এরকমটা হচ্ছে এরকম, এইটা তেরা বেকা তেরা বেকা তেরা বেকা, দেখতে পাচ্ছি তো নাকি? একটু বেশি তেরা বেকা তেরা বেকা তেরা বেকা, ঠিক আছে? তো এটা গোটাটা দূরত্ব না? তো এই জায়গায় একটু বিন্দুগুলোকে চিহ্নিত করে দিলে আর একটু বেশি ক্লিয়ার হবে তোমরা, ঠিক আছে? তো এই জায়গায় দূরত্ব কি হবে? সব এখানে কি বলা হয়েছে? কোন বস্তুর অতিক্রমকৃত সম্পূর্ণ পথের দৈর্ঘ্য। সম্পূর্ণ পথটা কি? ও এ একটা, ও থেকে এ গেছি, এ থেকে বি তে গেছি, বি থেকে এ, বি থেকে সি তে গেছি, সি থেকে ই থেকে ডি, ই থেকে এই জায়গায় দিই এফ, সরি এফ। তো এফ থেকে ডি, তার মানে ও এ বি সি ই এফ ডি গোটাটাই কি দূরত্ব না? কেন দূরত্ব হবে বলতো? সম্পূর্ণ পথের দৈর্ঘ্য, সম্পূর্ণ পথটা এক টুকরা পথ ছাড়া যাবে, সম্পূর্ণ পথ, একদম সম্পূর্ণ পথ। তাহলে এই জায়গায় যদি আমি লিখি যে দূরত্ব ইকুয়াল টু ও এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি ই প্লাস প্লাস এফ ডি লেখা যায়। অফকোর্স লেখা যায়। কি অফকোর্স? কেন? কারণ সম্পূর্ণ পথের দৈর্ঘ্য আমি উল্লেখ করছি, এগুলো সবগুলো মিলেই হচ্ছে দূরত্ব, তাই না? এখন এর যদি সরণটা দেখতে যাই, এখানে কি বলা হয়েছিল? আদি হতে শেষ অবস্থান আগে চিহ্নিত করি, আদি হতে ফার্স্ট স্টেপ। সরণ চিহ্নিত করার আগে ফার্স্ট স্টেপ, আদি অবস্থান কোনটা, শেষ অবস্থান কোনটা? আদি অবস্থান কোনটা? এইটা না? এইটা না? শেষ অবস্থান কোনটা? এইটা না? মানে আদি অবস্থান হচ্ছে অ, শেষ অবস্থান হচ্ছে ডি। তাহলে এবার সরলরৈখিক দূরত্ব কোনটা? এই যে এই জিনিসটা উল্লেখ করেছিলাম, এই জিনিসটা একদম সোজা হতে হবে, একদম কোনো বেঁকা না। যদি এইদিকে, যেদিকে যাবো ওই দিকেই হতে হবে, একদম সোজা বরাবর। এই তেরা বেঁকা না, তেরা বেঁকা হলে দূরত্ব, আর সোজা হলে ডাইরেক্ট সরল। তো এইখান থেকে যদি শেষ অবস্থানে যেতে চাই তাহলে কোথায় যেতে হবে? এইভাবে না? দেখো তো, এইভাবে না? এইভাবে না? একদম সোজা বরাবর না, বেঁকা হয়েছে, একটু একটু বেঁকা হয়েছে, বেঁকা হলেই তো দূরত্ব, আর সোজা হলে সেটা হবে সরল, ঠিক আছে? তো এই যে জিনিসটা, এই ব্যাপারটা, তো এটা একটু হার্ড ভাবে বুঝিয়ে দিলাম, যাতে তোমরা এটা বুঝে যদি অন্য কোনো চিত্র দিয়ে থাকে যাতে তোমরা ধরতে পারো, এই জন্য এই চিত্রটা আমি বুঝিয়ে দিয়েছি। তো এই চিত্রটা একটু সহজ ওই জন্য দিলাম, একটু হার্ড দিলে আবার একটু যদি বেশি ব্রেনটা খাটা হয় তাহলে অবশ্যই সে আরো ভালোভাবে ক্যাচ করতে পারে। এই জিনিসটা হচ্ছে মেইন ইফেক্ট। তো আমি এটা এখন কেটে দিচ্ছি, এটা এখন আমাদের লাগবে না। ওকে। তো এবার হচ্ছে যে সরণটা কি হবে? সরণ হবে, সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। ইকুয়াল টু কি হবে? ওসি হবে। অবশ্যই হবে, কেন হবে না? সরলরৈখিক দূরত্ব না, এই টানটা না?
একদম যেই আদি হতে শেষ অবস্থানের একদম টান টান অবস্থা, একদম সোজা একটা রেখা। তাহলে ও থেকে সিতে সোজা একটা রেখা না, কিন্তু ও থেকে এ থেকে সি এটা কি সোজা রেখা না বেঁকা রেখা? তার মানে এটা অবশ্যই দূরত্ব। নোট করে নাও, সরণ হলে একদম সোজা রেখা আদি হতে শেষ অবস্থান, আর দূরত্ব হলে তেরা বেঁকাও হবে। শুধু না না, সরি সরি, দূরত্ব হলে সোজাও হবে আবার টেরা বেঁকাও হবে। ঠিক আছে, দূরত্ব সরণের সমান হতেও পারে, আবার দূরত্ব সমান নাও হতে পারে, এই জিনিসটা মাথায় রাখো। তো সেকেন্ডলি, হ্যাঁ এই জিনিসটা এখন দেখি, যদি আমরা এই জিনিসটাকে প্রকাশ করতে চাই তাহলে দেখি তো, যেই জায়গায় ওসি প্লাস, সরি ওসি ইকুয়াল টু, ওসি ভেক্টর ইকুয়াল টু ওএ ভেক্টর প্লাস এসি ভেক্টর হয়, এটা কি হয়? এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি একটু দেখি তো, মানে এটা কি হয়? অবশ্যই হয়, কেন হবে না? কেন হবে না আর কি? একটু দেখি তো, ওসির উপরে কি আছে? ভেক্টর চিহ্ন না। ও এর উপরে কি আছে? ভেক্টর চিহ্ন না। এসির উপরে কি আছে? ভেক্টর চিহ্ন না। কারণ গত পর্বে আমরা কি দেখি নাই যে যার উপরে তীর চিহ্ন থাকবে সেটাই হচ্ছে ভেক্টর, বা অন্যান্য যে চিহ্নগুলো যেরকম হচ্ছে এই চিহ্ন অথবা এই চিহ্ন অথবা এই একটা যে কোনো একটা বল চিহ্ন, দেখি নাই? তাহলে এর সাথে এই যে এর সাথে এইগুলোর কি মিল আছে? আছে, অবশ্যই আছে। কারণ এর উপরে ভেক্টর চিহ্ন, এর উপরে ভেক্টর চিহ্ন, এই অন্যান্য চিহ্নগুলো দিলেও হয়তো, কিন্তু আমি এইটা দ্বারা প্রকাশ করছি, কোনো সমস্যা? যে কোনো একটা হলেই হইল। ওকে, ঠিক আছে। তাহলে এটা কিসের মাধ্যমে প্রকাশ? ভেক্টরের মাধ্যমে। ভেক্টরের মাধ্যমে। এইবার যদি ভেক্টরটা বাদ দিই মানের মাধ্যমে, তাহলে দেখি তো কি হয়। উপরে তীর চিহ্নটা দিবেন, এটা কোনো চিহ্নই বসানো না, শুধু খালি ওয়ার্ড। তাহলে কি হয় মানের ক্ষেত্রে? এটা কি আদৌ পসিবল? একটু ভেবে দেখো তো, ভিডিওটা আটকিয়ে একটু ভাবার চেষ্টা করো, ভেবে উত্তরটা দিও যে এটা পসিবল কিনা। উত্তরটা হয়তো দিয়েছো, কিন্তু এবার মিলিয়ে নাও যেটা হয়েছে। দিস ইজ রং, হবে না। এটা কি হবে জানো? তোমাদের প্রশ্ন হতে পারে, প্রথম বেলা ওসির উপরে ভেক্টর থাকাকালীন ভেক্টরের মাধ্যমে প্রকাশের ক্ষেত্রে এটা আহ সমান হয়েছে ওসি ইকুয়াল টু ও এ প্লাস এসি, কিন্তু শুধু যদি ভেক্টরটাকে উঠিয়ে দিই তাহলে ওসি লেস দেন ও এ প্লাস এসি কেন হইলো ভাই? এটা আবার কি দোষ করলো আর কি? কেন হইলো? মাথা ঘুলিয়ে দিচ্ছেন তো। এটা এই কারণে হবে, এটা মানের ক্ষেত্রে। কিসের এটা একটু দেখো তো, দুটার মধ্যে ডিফারেন্স কি? দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে মানের মাধ্যমে প্রকাশ। দুটার মধ্যে ডিফারেন্স কি? একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে মান, দুইটা ডিফারেন্স। তো ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলে এইটা কেমনে হয়, আর মানের মাধ্যমে প্রকাশ করলে এটা কেমনে হয়, কোথা থেকে আসলো? তো দ্বিতীয়টা জানারই কথা, আমি আগে প্রথমটা বলে দেই। ভেক্টরের মাধ্যমে প্রকাশিত হচ্ছে ও থেকে এতে গেলাম, ভেক্টরে কি দিক লাগে না? দিক 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 থাকে না? ভেক্টরের দিক প্লাস মান দুটোই থাকে। তো ও এ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই ডাইরেকশন বরাবর, এইখান থেকে এইখানে গেলাম এই ডাইরেকশন বরাবর, তার মানে এইখান থেকে এইখানে, এখান থেকে এইখানে। এইখানে গেছি ও থেকে এতে, এ থেকে সিতে, এই এই যে ও থেকে সিতে গেলাম এইভাবে না? তাহলে এই সমান ও সি ভেক্টর কেন হবে না? এইখান থেকে এইখানে যাওয়া যা বোঝায়, এইখান থেকে এই পাশে এইখানে যাওয়া তাই বোঝায়, সেটা ভেক্টরের ক্ষেত্রে। সেটা মনে রেখো, ভেক্টরের ক্ষেত্রে এইখান থেকে এইখানে যাওয়া যেইটা সমান বোঝাবে, এইটা থেকে এইখানে যাওয়া
ওইটা মানে এখান থেকে এইটাতে, এখান থেকে এইটাতে, এই যাওয়াটা যা বুঝাবে, ও সি, ও থেকে সিতে যাওয়া ওইটাই বুঝাবে, মানে ইকুয়াল হয়ে যাবে। এই দুটো যোগ করলে যা, ও থেকে সিতে যে গেলে তা। সেটা কার ক্ষেত্রে? ভেক্টরের ক্ষেত্রে, একমাত্র ভেক্টরের ক্ষেত্রে পসিবল। মনে রাখো, যখন উপরে তীর চিহ্ন থাকবে মানে ভেক্টর দ্বারা প্রকাশ করা যাবে তখন। কিন্তু এখন আর যদি মানের ক্ষেত্রে, তাহলে এটা লেস দেন হলো কেন? আচ্ছা, ক্লাস 9, 10 বা এসএসসিতে আমরা কি উপপাদ্য পড়ে আসছি, পিথাগোরাস উপপাদ্য, যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। পড়ে আসছি কি? একটু দেখি যে, একটু দেখি ত্রিভুজে যে, একটু লিখে দেই, হয়তো একটু নোট করে নাও, হয়তো অনেকের এই কথাটা বুঝতে অসুবিধা হবে, একটু লিখে নাও। এই যে এই কথাটা, এই যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বৃহৎ, এই কথা, এইটা হয়তো আমরা নোট করেছিলাম, মানে ক্লাস 9, 10-এ যারা পড়ে আসছে তারা অবশ্যই ধরতে পারছো এইটা কি। এখন এইটা তোমাদের জন্য ইজি হয়ে গেল, কিন্তু যারা বুঝো নাই তাদের জন্য কি হয়ে গেল। তো তোমাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, আমি মনে করি যে তোমরা বুঝেছো, ভালো স্টুডেন্টরাই হয়তো তোমরা এই ভিডিওটা দেখতেছো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা এই লাইনটা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাইও ভাইয়া, যে এই মানে কেউ একজন যদি বলো তাহলে ইনশাল্লাহ আমি বানাবো। এই কথাটা নিয়ে আমি ক্লাস 9, 10 অথবা এসএসসিতে ভালো করে পড়ালেখা করি নাই, ভালো করে বুঝি নাই। তো এই লাইনটা আমি বুঝতে পারি নাই, তো এই লাইনটা নিয়ে একটা ভিডিও বানানো, ইনশাল্লাহ ভিডিও বানাবো, তবে এখন আমি বানাচ্ছি না, এটাকে স্কিপ করে যাচ্ছি কারণ ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি একটু লিখে দিলাম, নোট করে নাও, যারা বুঝো তারা একটু নোট করে নাও, চিন করে নাও, আহ মানে একদম মাথায় নিয়ে নাও যে এই জিনিসটা সাথে সম্পর্কে তুমি মাথায় চলে আসবে যে না, এটা ক্লাস 9, 10-এ পড়ছিলাম। ঠিক আছে না? ঠিক আছে, ওকে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এইটা হচ্ছে মানের ক্ষেত্রে প্রকাশ, এটা হচ্ছে ভেক্টরের মাধ্যমে প্রকাশ, সারমর্মটা বলে দিচ্ছি। তো এটা আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি কোনো টপিক সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্ট বক্সে এসে বলতে পারো, সমস্যা নেই, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। সবারই মতো তো আমি আর না, তবে ব্যবহারিক মানে পরিচয়টা পাবা, মুখের কথায় না, করেই দেখো। এইবার পরবর্তী, তো পরবর্তীতে যাওয়ার আগে এটা একটু লাগতে পারে। তো পরবর্তীটা হচ্ছে, একটা হচ্ছে সতর্কতা। তো পরে আরো একবার আমি অঙ্কন করে নেবো, সমস্যা নেই যদি দরকার পড়ে। ঠিক আছে, তো মনে হয় দূরত্ব সরণের সংখ্যাটা যদি তোমরা লিখে থাকো, নোট করে থাকো, তাহলে এটা এখানে না থাকাটাই ভালো। যেহেতু বুঝে ফেলছি, শুরুতেই আমি বলছি, তাহলে বুঝে ফেলারই কথা, তাহলে এই জায়গায় না রাখলেও চলে। তো পরবর্তীতে যাবো, তো এটা দিয়ে শেষ, সেটা হচ্ছে সতর্কতা। তো ভাই, তোমরা বলতে পারো যে ভাইয়া কি যে সতর্কতা দেখাচ্ছে না, আল্লাহ পাকই ভালো জানে। জানবে তো অবশ্যই, এবার তোমরাও জানবে, আল্লাহ পাকই জানো, ঠিক আছে, তোমরাও জানবে। এবার এরপর সতর্কতাটা আসলে কি, দূরত্ব সরণ নিয়ে একটু লিখে ফেলি, তাহলে জিনিসটা ভালো হবে।
দেখে না তো, সরণ থেকে দিক বাদ দিলে তা ভেক্টর ও দূরত্ব বোঝায়, এর মানকে স্কেলার রাশি বলা যাবে না, এটা ভাবা ভুল। যদি একটু ভালো ট্যালেন্টেড স্টুডেন্ট হয়ে থাকো, বোঝার ক্ষমতা ক্যাপাসিটি যদি একটু ভালো থাকে, তাহলে ইনশাআল্লাহ এর মানেটা একটু হলেও ক্যাচ আপ করতে পারছো। বাদ বাকিটা না পড়ো একটু হলেও। যারা পারো না ওরা বলছে কি যে ভাইয়া লিখলে, সতর্কতা, বাহ, আল্লাহ তো জানলো, এবার আমরাও জানতেছি না? অবশ্যই তোমরা জানো, তোমাদের জন্যই তো। আল্লাহ জানলে শুধু হবে? এগুলো তো সকলেই জানে। সরল থেকে দিক বাদ দিলে তো আচ্ছা, সরণটা কি? ভেক্টর রাশি না? সরণে কি আছে? দিক প্লাস মান আছে। এখানে কি বলছে? দিক বাদ দিলে। দিক যদি বাদ দিই তাহলে গত পর্বে কি বলেছিলাম, যার দিক নেই সেটা কি? স্কেলার রাশি। আর স্কেলার রাশি হলে দূরত্ব কি? স্কেলার রাশি না? দূরত্ব কি স্কেলার রাশি না? ভালো করে শোনো, ভালো করে দেখো যদি ক্লিয়ার না হয়। সরণের ক্ষেত্রে কি হয়? দিক প্লাস মান, তাহলে সেটা সরণ, কারণ সরণ ভেক্টর রাশি, ভেক্টরের ক্ষেত্রে দিক প্লাস মান লাগবে, গত পর্বে বলা হয়েছে। আর দূরত্ব শুধু মান লাগে, কোনো দিক লাগে না। ঠিক আছে না? তো এখান থেকে কি বলছে, সরণ থেকে দিক বাদ দিতে বলছে। সরণ থেকে কি বাদ দিতে বলছে? দিক। যদি আমরা দিক বাদ দিই, যদি মনে করে যে সরণ থেকে আমরা দিক বাদ দিই এইটা, তাহলে কি সেটা ভেক্টর ও দূরত্ব বোঝাবে? আচ্ছা, সরণটা কি ছিল? দিক ছিল আর মান ছিল। তো দিক আর মান থাকার ক্ষেত্রে সরণটা এখনো ভেক্টর রাশি, যেহেতু সে ভেক্টর রাশি আছে, কিন্তু মানটা শুধু উল্লেখ আছে। মান থাকলে, এই যে মান থাকলে কি দূরত্ব না? তাহলে মান আছে, সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? দূরত্ব না? হবে কি? অবশ্যই, কারণ মান আছে ওই জন্য। সরণের, ভালো করে শোনার, সরণের ক্ষেত্রে দিক প্লাস মান দুটোই লাগবে। তো দিকটাকে আউট করে দিতে বলছে, দিকটাকে কি করতে বলছে? বাদ দিতে বলছে। তো দিকটাকে বাদ দিলে শুধু মান থাকে, তাও তো সরণ আছেই তো, নাকি? সরণটা কি আউট হয়ে গেছে? সরণটা কি আউট হয়ে গেছে দিকটাকে বাদ দিলে? সরণই আছে, কিন্তু মান খালিয়া থাকলে, যদি মান যদি শুধু থাকে, তো মান আমি কি বলছি, যে শুধু মান থাকে, তাহলে সেটা দূরত্ব হবে। কি হবে? দূরত্ব হবে না? তো আশা করি বুঝছো, আমি অনেকটা ডিপলি সেন্সিটিভলি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি তোমার। ঠিক আছে? তো মানে ক্ষেত্রে ধরতে হবে, এই লাইনটা বুঝছি, বুঝছি কি? বুঝছি আশা করি। মানে না বুঝলে টেনে আরো একটু আগিয়ে নিয়ে আসো। ইনশাল্লাহ যদি ভালো স্টুডেন্ট না থাকে, তো আরো একটু ভালোভাবে বুঝবা। তাহলে ইনশাল্লাহ কমেন্ট বক্সে বলে যে আমি আরো নতুন ভিডিও বানাবো, সমস্যা নেই, আলাদা করে এইটা নিয়ে আরো একটা টপিক বলছিলাম ওইটা নিয়ে যদি কমেন্ট করো, তাহলে যদি না বুঝতে পারো। তারপরে কি বলছে, এর মানকে স্কেলার রাশি বলা যাবে না, এটা ভাবা ভুল। এর মানে ফের কি? হুম? দিক বাদ দিলে বললেন মান থাকবে, মান হলেও সরণ, আবার মান থাকলে দূরত্ব হবে। তো দূরত্ব তো স্কেলার রাশি, তাহলে ওর মানকে আমি আবার স্কেলার রাশি বলবো না কেন? পাগলা হয়ে গেছেন নাকি? পাগলা আমি হব? পাগলা তোমরা হয়ে আছো, কিন্তু বুঝার পরে পাগলামিটা কেটে যাবে, ভালো হয়ে যাবে। বুঝলে আর পাগল থাকবা না, ভালো হয়ে যাবে। তো দূরত্ব দেন, তো এই জায়গায় মানকে স্কেলার রাশি বলা যাবে না। এইটা বোঝার আগে তোমাদেরকে এটা বুঝতে হবে, এই কনসেপ্টটা বুঝতে হবে তোমার। ডি মানে দূরত্ব, এস মানে কি? সরণ। একবার বলা হয়েছে ডি মানে দূরত্ব ইকুয়াল সরণ হবে, আরেকবার বলা হয়েছে দূরত্ব ইকুয়াল সরণ হবে না, মানে দুটোই, মানে দুইটি শর্তই দরকার, মানে দুটি শর্তই হবে। কি হবে? দুটোই হবে। তো এর উদাহরণকে একটু উদাহরণটা দিয়ে দিই। যেমন ধরো,
এই যে এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এখান থেকে সোজা পথ অতিক্রম করে 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 এখানে আসলো। এটা কি ও বিন্দু, এটা কি সি বিন্দু, ঠিক আছে। তো ও থেকে প্রথমে এ তে আসলো, এ থেকে তারপর আছে বি তে আসলো, তারপর গেল সি তে, তাই না? গেল কি? আগে আর একটা চিত্র দিয়েছি, এটা ভালো একটা চিত্র, তিনটে চিত্র, পরের বার আর একটা চিত্র দিয়েছিলাম, এটা একটা চিত্র। তো এটাকে দেখি ও থেকে এতে, এ থেকে বিতে, বি থেকে সি, তাই না? তার মানে এখানেও কিন্তু চারটা বিন্দু, চারটা বিন্দু না? তো এইটা কি আদি, আদি বিন্দু না? এটা হচ্ছে আদি, এটা কি আদি, আর এটা কি শেষ, এটা কি শেষ। চিহ্নিত করতে পারছি, ওখানে সংজ্ঞায় লেখা ছিল কি যে আদি হতে শেষ অবস্থান। তো মোট মোট হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, মানে অতিক্রান্ত দৈর্ঘ্য হচ্ছে দূরত্ব। তাহলে এইখান থেকে এখানে গোটাটাই এক বিন্দু পরিমাণ বাদ দেওয়া যাবে না, গোটাটাই তাহলে দূরত্ব না? সংজ্ঞা হিসেবে কিছু না যদি বলে আসছি তাহলে বুঝতে পারবো। তো এই জায়গায় কি হবে, দূরত্ব ইকুয়াল টু ও এ প্লাস এ বি প্লাস বিসি। হয়েছে? হয়েছে কি? হয়েছে আশা করি। তারপরও যদি এখানে স্মরণের কথা বলি, কি বল, স্মরণ এইখান থেকে এই আদি হতে শেষ অবস্থান কোন দিক দিয়ে গেলে, কোন সোজা পথে গেলে আমি সি পথে যেতে পারবো, ওই পথেই না? যদি এখান থেকে এইখানে যাই, হবে সি তো এই জায়গায়, এইখানে অথবা এইখানে, হবে? হবে না, হবে না, এইখানেই আসতে হবে, সোজা পথ তো, নাকি? তাহলে স্মরণ হচ্ছে এটা ইকুয়াল টু কি ও সি না, আর এটা হচ্ছে স্মরণ ইকুয়াল টু ও সি। তাহলে ও সি ইকুয়াল টু ও সি যদি হয়, তাহলে এটা হবে দূরত্ব, আর এটা হবে স্মরণ। হবে? হবে তো, তাই না? তো আগে হচ্ছে পার্থক্য, এখানে দূরত্ব ইকুয়াল টু স্মরণ মিলছে, মানে ডি ইকুয়াল টু এস মিলছে, এটা বুঝছি। এবার আরো একটা চিত্র দেই, ওই চিত্রটাই তাহলে একটু কম্পেয়ার করলে তোমাদের জন্য ভালো হয়। তো এইখানে মনে করো যে এটা কিন্তু ও বিন্দু, ও থেকে আমি এ তে আসছি, এ থেকে আমি বি তে গেছি, আর এইটা হচ্ছে দূরত্ব, এটা দূরত্ব না, মোট দৈর্ঘ্য না, এটা মোট ও থেকে এ থেকে বি, এটা দৈর্ঘ্য না? এবার যদি সরাসরি আমি যদি সরলরৈখিক পথে, মানে একদম সোজা পথে যাই, তাহলে সেটা হবে সরণ, হবে না? সেটা সরণ তো। তাহলে এটা যদি হয়, মনে করো যে 2 যদি 3 হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি সূত্র কালেক্টিভ করি, তাহলে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে 2 দুগুণা 4 আর 3 তিরিকে 9, 4 আর 9 13 হয়, 13, এটা হচ্ছে 13, এটা হচ্ছে √13। যদি এটা নিয়ে না বুঝে থাকো তাহলে বলে দিও, এটা নিয়ে বানাবো, কারণ এটা তোমাদের বোঝারই কথা, যদি এসএসসি কে ভালো করে পড়ে থাকো তাহলে। পিথাগোরাসের উপপাদ্য, লম্ব স্কয়ার অধিক ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই জিনিসটা এই পদে আমি এখানে ব্যবহার করছি। তো এইখানে ওবি ইকুয়াল টু ওসি প্লাস এবি লেখা যায়। ওবির মান কত আর ওসির মান কত, মানে ও থেকে 2 প্লাস এ থেকে বি দিয়ে গেলে 3, তাহলে ইকুয়াল টু 3 দিয়ে 5, 13 মিলল। এখানে কি এটা যদি হয় সরণ, তার মানে এস ইকুয়াল টু 5, মানে ডি দূরত্ব মিলছে, √13 আর 5 কি ইকুয়াল হয়? এখানে দূরত্ব ইকুয়াল টু সরণ হইলে হয়, এখানেও উদাহরণটা দিয়ে দেই। এই জায়গায় ও এর মান ধরো তুমি 2, এর মান ধরো 3, এর ধরো 4, তাহলে 3 আর 4 এ 7, 7 আর 2 এ 9, না? 9, তাহলে অবশ্যই ইকুয়াল টু কত হবে? 9 হবে। কিন্তু ও থেকে সি তে যাইতে মোট দূরত্ব কত, এগুলো আবার যোগ করো, 9 হচ্ছে না? সরলরৈখিক দূরত্ব, গোটা দূরত্ব, গোটা কি বেটা, মানে এখানে এখানে যা দূরত্ব 9,
তাহলে এটা হয়ে যাচ্ছে 9। তাহলে 9 ইকুয়াল টু 9, তাহলে এস ইকুয়াল টু ডি পসিবল। একবার দেখাইছি এস ইকুয়াল টু ডি পসিবল, আবার দেখাইছি এস ইকুয়াল টু ডি পসিবল নয়। এই জিনিসটা বোঝানোর কারণ হচ্ছে, এই জিনিসটা বোঝানো স্কেলার রাশি, তার মানে বলা যাবে না, এই কারণে এইটা হতে পারে, এটা হতে পারে। যদি বলা যাবে না, মানে যদি বলা যায় তো স্কেলার রাশি, তাহলে অবশ্যই এস ইকুয়াল টু ডি হতোই। এখন তো প্রমাণ হচ্ছে এস ইকুয়াল টু ডি হতেও পারে, না হতেও পারে। তাহলে কেমনে শর্ত দিতে পারো যে সরণের যদি দিকটা বাদ দিই তাহলে এর মানকে স্কেলার রাশি বলা যাবে? বলা যাবে না, বলা যাবে না। তো আশা করি আমি অনেকটাই বোঝানোর চেষ্টা করছি। তো আর কোনো কনসেপ্ট নাই এই পর্বে, তবে আরো পর্বে আসছে, আরো ভেক্টরে আরো কয়েকটা টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? তো কনসেপ্টটা শেষ। তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে যদি ভালো লেগে থাকে তাহলে একটু ফিডব্যাকটা জানাইও যে কেমন হয়েছে ভিডিওটা, এবং ভিডিওটা মানে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আশা করি তোমাদের অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো, এবং যদি কোনো এর মধ্যে কোনো কনসেপ্ট বা প্রবলেম থাকে ইনশাল্লাহ বলে দিও, আমি তোমাদের সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, রিপ্লাই দেবো ইনশাল্লাহ। সময় আছে আমার, সমস্যা নেই। আমিও স্টুডেন্ট, তোমরা স্টুডেন্ট, সমস্যা নেই। তো এইটাই ছিল। তো আমিও কিন্তু স্টুডেন্ট, আমি কিন্তু অনেকটা বোঝানোর চেষ্টা করছি, আমি আর আসলে মাস্টার নাই, দিস ইজ মাই টিচিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো আমি আই উইল ট্রাই, আমি ট্রাই করতেছি আর কি। তো সবাই ভালো থাকবে, আশা করি তোমার দিনগুলো শুভ হোক। আমার জন্য দোয়া করি যদি আমিও ভালো সুস্থভাবে থাকতে পারি, সামনে যেন আমার ক্লাসগুলো আপলোড করতে পারি। সবাই ভালো থাকবে। পরবর্তী পর্বে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।